আমরা যে কোশ্চেনের প্যাটার্নটা রেখেছি সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার বেসিস, তাতে আমরা বেশি কোশ্চেন কভার করতে পারবো। আলাদা একটা সেট আমি তোমাদেরকে দিয়ে দেবো যেখানে এমসিকিউ প্যাটার্ন থাকবে, যেটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে, যেটা এমসিকিউ প্যাটার্নে থাকবে। ক্লিয়ার? চলো, তো প্রত্যেকে বলবে যে প্ল্যানিং কমিশন কবে চালু হয়। কি হবে অ্যান্সার? প্ল্যানিং কমিশন কবে চালু হয়? 950। ফার্স্টে যদি বলা হয় প্ল্যানিং কমিশন কবে চালু হয়, দেখো প্ল্যানিং কমিশন আমি বলে দিচ্ছি। দেখো প্ল্যানিং কমিশন এস্টাবলিশড হচ্ছে, প্ল্যানিং কমিশন যদি বলে এস্টাবলিশমেন্ট কবে, তাহলে 1950 সালের 15 মার্চ। তাহলে প্ল্যানিং কমিশনের এস্টাবলিশমেন্ট কবে হয়? 1950-এর 15ই মার্চ। বাট যদি বলা হয় প্ল্যানিং কমিশন চালু কবে হচ্ছে, 1950-এ তো 15ই মার্চ এস্টাবলিশমেন্ট হলো, পরিকল্পনা কমিশন। এই পরিকল্পনা কমিশনের অ্যাকচুয়াল কাজ কি ছিল? দ্যাট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন। তাহলে এর অ্যাকচুয়াল কাজ কি ছিল? ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন এর অ্যাকচুয়াল কাজ ছিল। তো প্ল্যানিং কমিশন যদি বলে কবে চালু হয়, আমরা চালু হয় যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দিয়ে শুরু হয়, দ্যাট ইজ 1951 সালে প্রথম চালু হয়। কেন? আমরা প্রত্যেকেই জানি যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে? 1951 থেকে 1956। তাহলে শুরু হলো কবে? 1951। তাহলে বেসিক আমরা কি কি ইনফরমেশন পেলাম? প্ল্যানিং কমিশনের কাজ ছিল কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। এই প্ল্যানিং কমিশনের ধারণা কোন দেশ থেকে ভারত নিয়েছে? ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। পরিকল্পনা কমিশনকে ইংলিশে কি বলছে? প্ল্যানিং কমিশন বলছে। কবে এস্টাবলিশমেন্ট হয়? 1950-এর 15ই মার্চ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরে গিয়ে ওই কোশ্চেনটা পাবে। প্ল্যানিং কমিশন কবে চালু হচ্ছে? 1951 সালে চালু হচ্ছে। কিভাবে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। এবার বলবে 1951 থেকে 56 পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন জিনিসের উন্নতির উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল? কি হবে অ্যান্সার? দ্যাট ইজ কৃষিকাজ। কৃষিকাজ মিন্স এগ্রিকালচারের উপর সব থেকে বেশি ফোকাস করা হয়েছিল। কার উপর ফোকাস স্যার করেছিল? কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করুন। তো সেটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বললাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 সালে হয়েছিল। কার ওপর, কোন উন্নতির ওপর বা কোন সেক্টরের ওপর সব থেকে বেশি ফোকাস করা হয়েছিল ডেভেলপমেন্টের জন্য? কোন সেক্টরের উপর? যেহেতু ভারত কৃষিভিত্তিক দেশ, তখনকার সময়েও এবং বর্তমান সময়েও তো ভারতের বেশিরভাগ লোক কৃষি কাজের সঙ্গে যুক্ত। আমরা বলতেই পারি যে 65% অফ দ্য পিপল অফ ইন্ডিয়া আর এনগেজড উইথ দ্য ফিল্ড অফ এগ্রিকালচার। তাহলে ভারতের 65% কি তার বেশি শতাংশ লোকজন কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাহলে ফার্স্টে ফোকাস করেছিল কাকে? এগ্রিকালচারে। দ্য ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি? 1951। নেক্সট, সেকেন্ড কোশ্চেন। প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে আমরা বারবার কি 5 ইয়ার প্ল্যান, শর্টে আমরা FYP বলবো, 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্যাট ইজ 5 ইয়ার প্ল্যান। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হবার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল, কি হবে? জওহরলাল নেহেরু। কারেক্ট, দ্যাট ইজ JL নেহেরু। প্রত্যেকে চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। জওহরলাল নেহেরু, দ্যাট ইজ JL নেহেরু। নেক্সট কোশ্চেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়টি কোন দেশের থেকে নেওয়া হয়? কি হবে অ্যান্সার? ইউএসএসআর। একটু আগেই বললাম যে ইউএসএসআর। ইউএসএসআর, ইউএসএসআর মানে কি? স্যার ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। কারেক্ট, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। বর্তমানে এই দেশের নাম শুধু রাশিয়া। ঠিক আছে। নেক্সট, এই যে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, মাথায় রাখবে রাশিয়াতে যখন চালু হয় প্ল্যানিং কমিশন, কত সালে চালু হয় রাশিয়াতে? 1928-এ রাশিয়াতে চালু হয়েছিল। 1928-এ কোথায় চালু হয়েছিল? রাশিয়াতে। যে চালু করেছিল রাশিয়াতে তার নাম হচ্ছে জোসেফ স্ট্যালিন। তার নাম কি? জোসেফ স্ট্যালিন। রাশিয়াতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল তার নাম কি? জোসেফ স্ট্যালিন। এর মানেটা কি বোঝাচ্ছে? যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কি? যে আগামী 5 বছরে কি উন্নতি হবে
আগামী 5 বছরে কি ডেভেলপমেন্ট হবে সেইটার উপর ফোকাস করা। আগামী 5 বছরে কি উন্নতি হবে, আগামী 5 বছরে কি ডেভেলপমেন্ট হবে সেই জিনিসটার উপর ফোকাস করা। ওকে, ক্লিয়ার এতটা প্রত্যেকের? স্যার এটা কি বললেন আরেকবার? জোসেফ স্ট্যালিন 1928 সালে ইউএসএসআর মানে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া বা রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল। মানে প্ল্যানিং কনসেপ্টটা প্রথম নিয়ে এসেছিল জোসেফ স্ট্যালিন। কোথায়? রাশিয়াতে। তখন নাম ছিল পূর্বতন সোভিয়েত রাশিয়া বা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। 1928 সালে তিনি এনেছিলেন। নেক্সট কোশ্চেন 4 নম্বর, দ্যাট ইজ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব কার্য কে করে? কি হবে অ্যান্সার? জওহরলাল নেহেরু। না না, ওটা তো ব্যক্তি। কোন সংস্থা করে? যাকে নিয়ে আজকে আমরা পড়ছি, দ্যাট ইজ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের সমস্ত কাজকর্ম করে। এই যে প্ল্যানিং কমিশনের বাংলা কি? যোজনা আয়োগ। প্ল্যানিং, তোমরা যদি কখনো বাংলায় কোশ্চেন অ্যাটেন্ড করো, প্ল্যানিং কমিশনের বাংলা কি থাকবে? যোজনা আয়োগ। যোজনা আয়োগ। নেক্সট, এইবার দেখো পরের কোশ্চেনটাই বলেছে যোজনা আয়োগ কবে স্থাপিত হয়। যোজনা আয়োগ মানেই কিন্তু প্ল্যানিং কমিশন। ফার্স্টেই বলেছি, বলো এটার অ্যান্সার করা উচিত। 15ই মার্চ 1950। ভেরি গুড, 15th মার্চ 1950। প্ল্যানিং কমিশন যা করিয়ে দিচ্ছি এর বাইরে কোশ্চেন মোটামুটি দেয় না। এই জায়গাগুলো ভালো করে রেডি করো। এছাড়াও তোমাদের এমসিকিউ একটা হোমওয়ার্কের জন্য বাড়িতে দিয়ে দেবো। নেক্সট, যোজনা আয়োগের মানে প্ল্যানিং কমিশনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ বলতে আমি একটা ইজি করে দিই একটু। অধ্যক্ষ বলতে এখানে চেয়ারপারসন কে বোঝায়। চেয়ারপারসন কে চেয়ারম্যান বা চেয়ারপারসন কে অলওয়েজ প্রাইম মিনিস্টার হয়। এবার কে প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহেরু। কারেক্ট, জওহরলাল নেহেরু। নেক্সট নেক্সট বলছে যোজনা আয়োগের প্রথম উপাধ্যক্ষ কে ছিল? উপাধ্যক্ষ মানে কি? তার আন্ডারে কে কাজ করতো, দ্যাট ইজ ডেপুটি চেয়ারম্যান কে ছিল? উপাধ্যক্ষ বলতে আমি সিম্পল এখানে বলে দিচ্ছি কি ডেপুটি চেয়ারম্যান। স্যার মানে ডক্টর রাজীব কুমার? না, রাজীব কুমার তো বাবা নীতি আয়োগে ছিল। রাজীব কুমার অনেক পরে। প্রথম উপাধ্যক্ষ বলছে, ঠিক আছে? প্রথম উপাধ্যক্ষ মানে ডেপুটি চেয়ারম্যান। রাজীব কুমার নীতি আয়োগের ক্ষেত্রে ছিল। প্রথম উপাধ্যক্ষ যদি বলে অ্যান্সার কি হবে? প্রথম উপাধ্যক্ষ ছিল হচ্ছে গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা। প্রথম উপাধ্যক্ষ কে ছিল? গুলজারিলাল নন্দ। ঠিক আছে, প্রথম। এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। নেক্সট, রাষ্ট্রীয় বিকাশ পরিষদ। রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে স্থাপিত হয়? রাষ্ট্রীয় বিকাশ পরিষদের ইংলিশটা জেনে রাখো, সুবিধা হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটাকে শর্টে কি বলা হয়? এনডিসি। রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে স্থাপিত হয়? রাষ্ট্রীয় বিকাশ পরিষদ ইংলিশ কি? এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কবে? কে বলতে পারবে এটা কবে হয়? 1952 সালের 6th আগস্ট। 1952 সালের 6th আগস্ট। এই 6th আগস্ট ডেটা ফেমাস কেন? জাপানের কোন শহরের উপরে বোম ফেলেছিল 6th আগস্ট? হিরোশিমা শহর প্রথম বোম ফেলেছিল। কোন দেশ ফেলেছিল? আমেরিকা। আমেরিকা ফেলেছিল, ইউএসএ ফেলেছিল। ঠিক আছে, এই এনডিসির অ্যাকচুয়াল কাজ কি? এনডিসির মেন ফাংশন কি? এনডিসির মেন ফাংশন হচ্ছে প্ল্যানিং কমিশনের প্ল্যানকে অ্যাপ্রুভাল দেওয়া। প্ল্যানিং কমিশনের প্ল্যানকে অ্যাপ্রুভাল বা অনুমোদন দেওয়া। অ্যাপ্রুভাল বা অনুমোদন দেওয়ার প্রধান কাজ ছিল। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কি? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কত সাল থেকে কত সাল? এই ফার্স্টেই বলেছি, ফার্স্ট কোশ্চেনেই বলেছি। বলো কত সাল থেকে কত সাল? 1951 থেকে 56। 1951 থেকে 56, কারেক্ট। তার উপর ফোকাস করেছিল
এগ্রিকালচার। এগ্রিকালচার। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবার যদি বলা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল ভিত্তিক, কোন মডেলের উপর গড়ে উঠেছে, কি হবে অ্যান্সার? গুজরাল মডেল। না বাবা, গুজরাট মডেল নয়, এটা একজনের নাম অনুসারে হয়েছিল। তার নাম কি? হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেল, এই হ্যারড ডোমার মডেল অনুসারে নাম অনুযায়ী হয়েছিল। ঠিক আছে, এই যে হ্যারড ডোমার মডেল যেটা বলছি, এই হ্যারড যে মডেল দিয়েছিল, এই হ্যারডের পুরো নাম কি? এই হ্যারডের পুরো নাম হচ্ছে রয় এফ হ্যারড, এর পুরো নাম। তা দুটো ব্যক্তি, একটা হচ্ছে রয় এফ হ্যারড, আর ডোমারের পুরো নাম কি? ডোমারের পুরো নাম ছিল হচ্ছে এফ জি ডোমার। এফ জি ডোমার। এই হ্যারড যে প্ল্যানিংটা দিয়েছিল এটা 1939 প্ল্যানিং যেটা দিয়েছিল, আর এফ সি ডোমার যে প্ল্যানিং দিয়েছিল 1946। এই দুজনের প্ল্যানটাকে মিলিয়ে ভারতে 1951 থেকে 56 প্রথম প্ল্যান চালু করা হয়। এই প্ল্যানের নাম কি হলো? হ্যারড ডোমার মডেল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হ্যারড ডোমার কিন্তু দুজন ব্যক্তি কিন্তু। ঠিক আছে, নেক্সট। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? এগ্রিকালচার ডেভেলপমেন্ট। ভেরি গুড, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কৃষির উন্নতি। দ্যাট ইজ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট মানে আমরা বলতে পারবো কি? কৃষি উন্নয়ন। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা কৃষি উন্নয়ন বলা হতো। ঠিক আছে, এইখানে মাথায় রেখো প্রত্যেকটা প্ল্যানে সরকার বা কেন্দ্রীয় সরকার এখানে একটা টার্গেট নিত যে কতটা আমি উন্নয়ন করব আর কতটা বাস্তবে অ্যাচিভ হতো। ঠিক আছে, কতটা উন্নয়ন করবো আর কতটা অ্যাচিভ হতো। এখানে টার্গেট করেছিল যে আমি ডেভেলপমেন্ট করব 2.1% জিডিপি। মানে কি? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের দেশের যা উৎপাদন তার থেকে 2.1% আমি বৃদ্ধি করব। এটা টার্গেট নিয়েছিল যে কৃষি ক্ষেত্রে 2.1% ডেভেলপমেন্ট করব। কিন্তু বাস্তবে এর থেকে অ্যাচিভমেন্ট অনেক বেশি হয়েছিল, দ্যাট ইজ 3.6%। তাহলে টার্গেটের থেকে অ্যাচিভ বেশি। তাহলে এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে আমি সাকসেসফুল বলবো না ফেলিয়ার বলবো? সাকসেস। দ্যাট ইজ সফল বলবো। ঠিক আছে, সাকসেসফুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। ভাকরা নাঙ্গাল বাঁধ পরিযোজনার এর কার্য হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? ভাকরা নাঙ্গাল বাঁধ সোজা কথায় কোন প্ল্যানিং এর সময় তৈরি করা হয়? এটার অ্যান্সার হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্যাট ইজ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত? 1951 থেকে 56 ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরি করা হয়েছে। নেক্সট, দামোদর ভ্যালি পরিযোজনার কার্য হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? দামোদর ভ্যালি পরিযোজনা মানে হচ্ছে ইংলিশে কি বলা হচ্ছে? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো কোন প্ল্যানিং এর সময় তৈরি করা হয়? কি হবে অ্যান্সার? প্রথম প্ল্যানিং এর সময় তৈরি করা হয়। ডিভিসি কবে এস্টাবলিশমেন্ট হয়? 1948। ডিভিসির হেডকোয়ার্টার কে বলতে পারবে? ডিভিসির হেডকোয়ার্টার ট্রাই করো, কি হবে ডিভিসির হেডকোয়ার্টার? নিউ দিল্লি। না, ডিভিসির হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা বিধাননগর স্টেশনের পাশে। কলকাতা উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশনের পাশে। ঠিক আছে, এইটা ডিভিসি বর্তমানে কোন রাজ্যের মধ্যে পড়ছে? ডিভিসি ডিভিসি কোন রাজ্যের মধ্যে পড়ছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট। প্রথম পঞ্চবার্ষিকী ডিভিসি অ্যাকচুয়াল কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত, কিন্তু জুরিসডিকশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে 5টি ভারতীয় প্রযোজক সংস্থা স্থাপন করা হয়?
দেখো আমরা প্রথম দিকে আলোচনা করছি মানে কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 5টি ভারতীয় প্রযোজক সংস্থা স্থাপন করা হয়। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? দেখো 1951 থেকে 56 যদি প্রথমটা হয়, দ্বিতীয়টা কবে থেকে কত হবে? 57 to 62. না 57 না বাবা, 56 থেকে 1956, সেই বছর থেকে 56 থেকে 1961, এটা কি হয়ে গেল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন মডেল ভিত্তিক, কার মডেলের ওপর তৈরি করা হয়েছিল? কি নাম? পিসি মহালনবিশ বা পিসি মহালনবিশ। কার মডেলের উপর তৈরি করা হয়েছিল যদি বলে? দ্যাট ইজ পিসি মহালনবিশ। এটা কি প্রশান্ত চন্দ্র মহালনবিশ? এক্স্যাক্টলি, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, ঠিক আছে, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রশান্ত চন্দ্র মহালনবিশ। এবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাল আমরা অলরেডি পেয়ে গেছি, দেখতে পাচ্ছি 1956 থেকে 61। কার ওপর ফোকাস করা হয়েছিল? হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পের ওপর ফোকাস করা হয়েছিল। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার ওপর ফোকাস করেছিল? হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্পের ওপর উন্নয়নের প্রতি ফোকাস করেছিল। আর যদি বলা হয় ফার্স্ট প্ল্যানিংটা কার ওপর ফোকাস করেছিল? এগ্রিকালচারের ওপর করেছিল। এবার তোমরা দুটো কোশ্চেনের পরপর অ্যান্সার দেবে। যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলটা কি নামে পরিচিত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল একটু আগেই বললাম, হ্যারাড ডোমার। হ্যারড ডোমার মডেল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি মডেল? পিসি মহালনবিশ। পিসি মহালনবিশ, এটাকে শুধু মহালনবিশ মডেলও বলে। নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার 17, বলো কি অ্যান্সার হবে? Heavy industry. বলো কি অ্যান্সার? হেভি ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, এক্স্যাক্টলি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? হেভি ইন্ডাস্ট্রি। মানে কি, আমি হেভি ইন্ডাস্ট্রি না লিখে আমি লিখছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে কি? শিল্প উন্নয়ন। শিল্প উন্নয়ন। এবার ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা? এইবার বলতে পারো হেভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প। হেভি ইন্ডাস্ট্রি মানে ভারী শিল্পের উন্নয়ন। হয়ে গেছে। নেক্সট, এইবার দেখো ভারী শিল্প কি করে বলছে, কেন বলছে, এবার বুঝতে পারবে। এইবার এখানে বলছে যে পরের কোশ্চেনটাই, ভিলাই ও রাউরকেল্লা দুর্গাপুর ইস্পাত কারখানা স্থাপন করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে? কি হবে অ্যান্সার? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, ঠিক আছে। তাহলে এই তিনটেই এস্টাবলিশ করা হবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। নেক্সট, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোশ্চেন নাম্বার 19-এ আমরা চলে আসব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে থার্ড 5 ইয়ার প্ল্যান। বলো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে থার্ড 5 ইয়ার প্ল্যান। স্যার 61 থেকে 66। ভেরি গুড, এই তো লাইনটা বুঝতে পেরেছো। দ্যাট ইজ, আমরা যদি বলি 51 থেকে 56 কি হয়ে গেল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। 56 থেকে 61 সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। 61 থেকে 66 থার্ড 5 ইয়ার প্ল্যান হয়ে গেল। নেক্সট আমরা যদি বলি কোশ্চেন নাম্বার 20, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেখো, ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্সের কথার অর্থ কি? আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা, দ্যাট ইজ সেলফ রিলায়েন্স। আর কি উদ্দেশ্য ছিল? এখানে উদ্দেশ্য ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ কৃষি উন্নয়ন। আর 3 নম্বরের ফোকাস কি ছিল? দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের বাংলা কি? দ্যাট ইজ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। দ্যাট ইজ বিনিয়োগ। বিনিয়োগের উপর ফোকাস করা হয়েছিল। ওকে, আর একটা কিসে ফোকাস করেছিল? তৃতীয়তে ফোকাস করেছিল ইন্ডাস্ট্রি যেটা গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা যেন মেনটেন হয়, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল
গ্রোথ, শিল্প উন্নয়নটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। মেন কোনটা অ্যান্সার? মেন হচ্ছে প্রথমেরটা অ্যান্সার, সেলফ রিলায়েন্স, দ্যাট ইজ আত্মনির্ভরতা, এটা হচ্ছে মেন। কোশ্চেন নাম্বার 20 হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কি হবে 21 এর অ্যান্সার? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে নাও, এইটা তোমাদের একটু হেল্পফুল হবে। এটা কি? দেখো এইখানে ফার্স্টেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা প্রত্যেকটা প্ল্যানে একটা টার্গেট পেয়েছিলাম, একটা অ্যাচিভ পেয়েছিলাম। এখানে দেখো প্রত্যেকটা প্ল্যানের টার্গেট আর অ্যাচিভকে বলে দিয়েছে। ফার্স্ট 5 এর প্ল্যানের টার্গেট কত? 2.1, অ্যাচিভ কত? 3.6। সেকেন্ড 5 এর প্ল্যানে দেখো 4.5, অ্যাচিভ 4.21। তাহলে এটা কি সাকসেস না ফেলিওর? তোমরা বলো ফার্স্ট এরটা কি হবে? ফার্স্ট এরটা সাকসেস না ফেলিওর? 2.1 ছিল, সাকসেসফুল। দ্যাট ইজ সাকসেস। সেকেন্ড এরটা কি? 4.1 ছিল, 4.21 হয়েছে। টার্গেট ছিল 4.5, হয়েছে 4.21, দ্যাট ইজ ফেলিয়ার। সাকসেসফুল। ফেলিয়ার বাবা, ফেলিয়ার। সেকেন্ড এরটা ফেলিয়ার। 4.5 ছিল, 4.2 হয়েছে। তারপরটা কি? 5.6 থেকে 2.72, দ্যাট ইজ এটাও ফেলিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? প্রত্যেকটা প্ল্যানের টার্গেট মাথায় রাখবো এবং অ্যাচিভ মাথায় রাখবো। মেইনলি কোন কোনগুলো দেয়? মেইনলি ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান। স্যার 4.5 ওখানে তো 4.21 আছে না? বলো, আবার বলো। স্যার তোমার সাকসেস তো এখানে 4.21 আছে, তার মানে তো সাকসেস না, সাকসেস তো নাই। না 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 না, 4.5 আর 4.2 কোনটা বড় হলো? 4.5 বড়, তার টার্গেট তো বেশি আর অ্যাচিভ তো কম হয়েছে। 21 থাক না, 4.21 মানে 4.2 ধরা হয় ওটা। আচ্ছা আচ্ছা। ওটা 4.21 মানে একই, 4.5 মানে 4.50। ঠিক আছে, এটা ফেলিয়ার। আর দেখো 12 5 ইয়ার প্ল্যানের টার্গেট লেখা আছে, কিন্তু দেখো অ্যাচিভ লেখা নেই, এটা ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? এই সময় নীতি আয়োগ চলে এসেছিল। নীতি আয়োগ, প্ল্যানিং কমিশনের বদলে কে চলে এসেছিল? নীতি আয়োগ। নীতি আয়োগ কবে এসেছিল? নীতি আয়োগ 2018। 1 জানুয়ারি 2015। ঠিক আছে, 1 জানুয়ারি 2015 নীতি আয়োগ এসে গেছিল। তার মানে প্ল্যানটা কি 2014তেই বন্ধ হয়ে যায়। এই প্ল্যানটা কি হয়? এই প্ল্যানটা 2014তেই ক্লোজ হয়ে যায়। তাহলে তো অ্যাচিভ হলো না, এই জন্য নীতি আয়োগ ঢুকে গেল। এই চারটা মাথায় রেখো, এটা কিন্তু হেল্পফুল হবে। বিশেষ করে প্রথম 4টে প্ল্যান আমি স্টার্ট দিয়ে রেখেছি, ওই 4টে প্ল্যান তোমরা দেখো। ওকে, নেক্সট। স্যার জিডিপির ফুল ফর্মটা একটু বলুন না। জিডিপির ফুল ফর্ম আমি লিখে দিচ্ছি। জিডিপির ফুল ফর্ম এখানে লিখে দিচ্ছি। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাটা কি? মোট আভ্যন্তরীণ উৎপাদন। নেক্সট, মোট আভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট আভ্যন্তরীণ উৎপাদন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইউএসএসআর এর সাহায্যে ঝাড়খণ্ডের বোকারোতে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করা হয়? কি হবে অ্যান্সার? এটা সেকেন্ড হবে অবভিয়াসলি, সেকেন্ড। না, এটা থার্ড। এটা থার্ড। ঠিক আছে, এটা থার্ড হবে। ঝাড়খণ্ডের বোকারো বললে এটা কিন্তু থার্ড। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি এর ফুল ফর্ম হচ্ছে ইসকো। ইসকো বলছি হেভি ইন্ডাস্ট্রি আন্ডারে তো এটা পড়ছে না, হেভি ইন্ডাস্ট্রির মধ্যে পড়লো। সবই কি সেকেন্ড 5 এর প্ল্যানে হয়ে গেছে? কিছু তো পরবর্তীকালেও হয়ে যায়। দেখো আমি থার্ড 5 এর প্ল্যানে কি লিখেছি, একটু আগে লিখেছি। দেখো থার্ড 5 এর প্ল্যানে লিখেছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যে এটা যেন বজায় থাকে, এটা যেন বজায় থাকে, এই যে লিখেছি এখানে। তো সেটাই এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে। কি হচ্ছে? যে থার্ড 5 এর প্ল্যানে ঝাড়খণ্ডের বোকারোতে ইসকো তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট। কোন পঞ্চবার্ষিকী বলো। সাহায্য বলতে মানে এই ব্যাপারটা আমি বুঝলাম না। সাহায্য বলতে ওরা নিজেরা করেছিল না টাকা দিয়ে সাহায্য করেছিল না কি না না, করেছিল? বাইরের দেশ ইউএসএসআর এখানে তার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওর যে টেকনোলজি, ওর যে ইনস্ট্রুমেন্ট, ওর যে সেটআপ, ওর যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত যে উন্নয়ন, সেইটা দিয়ে রাশিয়া ভারতকে সাহায্য করেছিল। ভারত তো তখন অতটা ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট ছিল না। রাশিয়া তখন সাহায্য করেছিল টাকা পয়সা দিয়ে না, সেটআপ তৈরিতে। সেটআপ তৈরিতে বলতে কি? সেটআপ তৈরি মানে হচ্ছে মেশিনারিজ, টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট,
তারপর হচ্ছে সেটাকে মেনটেনেন্স কস্ট, এই পুরো ব্যাপারটাকে হেল্প করেছিল। নেক্সট ও আচ্ছা। কোশ্চেন নাম্বার 22, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব শুরু হয়? তৃতীয় হবে, কারণ 1961 থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান কবে? 1961 থেকে 66। বাট সবুজ বিপ্লব যদি শুরু হয় বলে, সবুজ বিপ্লব মানে 1962। গ্রিন রেভলিউশন। না বাবা, 1962 নয়। এটা কি হবে তাহলে? গ্রিন রেভলিউশন শুরু হয় 1965-66। গ্রিন রেভলিউশন, ভারতে গ্রিন রেভলিউশন যে নিয়ে এসেছিল, ভারতের গ্রিন রেভলিউশনের জনক বলা হয় MS স্বামীনাথন। তাহলে ভারতে গ্রিন রেভলিউশনের জনক কে? MS স্বামীনাথন। যদি বলা হয় ভারতের গ্রিন রেভলিউশনের জনক কে? MS স্বামীনাথন। MS স্বামীনাথন। এটা কি বলা হয়? ভারতের গ্রিন রেভলিউশনের জনক। ভারতের গ্রিন রেভলিউশনের জনক, এটা যেন মাথায় থাকে। MS স্বামীনাথনকে কি বলা হচ্ছে? ভারতের গ্রিন রেভলিউশনের জনক বলা হয় MS স্বামীনাথনকে। ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কে? MS স্বামীনাথন। কি বলা হচ্ছে? ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন। আর যদি বলে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনককে, যদি এখানে বলা হয় জনককে, তখন নাম হবে ভার্গিস কুরিয়েন। না, নরম্যান বোরলগ। তখন ভার্গিস কুরিয়েন ছিল দুধ বিপ্লবের জনক, এর নাম কি ছিল? দ্যাট ইজ নরম্যান বোরলগ। তাহলে যদি বলে গ্রিন রেভলিউশনের জনককে, নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ, ঠিক আছে? নরম্যান বোরলগ গ্রিন রেভলিউশনের জনক। গ্রিন রেভলিউশনের উদ্দেশ্য কি ছিল? দ্যাট ইজ খাদ্যশস্য বা দানা শস্য উৎপাদন বৃদ্ধি। দানা শস্যের উৎপাদন বৃদ্ধি, দানা শস্য যেহেতু উৎপাদন আরো বেশি হারে বাড়ে। তাহলে আমরা কি কি বললাম সবুজ বিপ্লব থেকে? সবুজ বিপ্লব কোন প্ল্যান? থার্ড 5 ইয়ার প্ল্যান। কত সাল? থার্ড 5 ইয়ার প্ল্যান 61 থেকে 66। কিন্তু সবুজ বিপ্লব কত সাল? দেখো আমরা লিখে দিয়েছি 65 থেকে 66। তাহলে MS স্বামীনাথন কে ছিল? ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ভারতে গ্রিন রেভলিউশনের জনক। আর পৃথিবীর গ্রিন রেভলিউশনের জনক কে? নরম্যান বোরলগ। ঠিক আছে, US এর লোক ছিল, মেক্সিকান স্টাডি করেছিল। দ্যাট ইজ দানা শস্য উৎপাদন। দানা শস্য মানে ফুড গ্রেন, ফুড গ্রেনে উৎপাদনে ফোকাস করেছিল। দ্যাট ইজ সবুজ বিপ্লবের ফলে মেইনলি উৎপাদন কোনটা বেশি হয়েছিল? গম উৎপাদন বেশি হয়েছিল। গম উৎপাদন পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতে গম উৎপাদন ম্যাসিভ পরিমাণে হয়েছিল। দেখো হয়ে গেল প্রত্যেকের। আরো সবুজ বিপ্লবে কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 22, কোনো ডাউট? শোনা যাচ্ছে প্রত্যেকের? নো স্যার, হ্যাঁ ঠিক আছে। না, কোনো ডাউট নেই। ওকে। কোশ্চেন নাম্বার 23, পঞ্চায়েত নির্বাচন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? পঞ্চায়েত নির্বাচন শুরু হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। থার্ড 5 ইয়ার প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পঞ্চায়েত ইলেকশন ইন পঞ্চায়েত। ঠিক আছে, স্টপ। নেক্সট 24 নম্বর কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবচেয়ে অসফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে ধরা হয়? দেখো এটা যদি আমরা বলি, তোমাদের হয়তো এতক্ষণে আইডিয়া হয়ে গেছে যে আমরা দেখছিলাম যে থার্ড 5 ইয়ার প্ল্যানে সব থেকে বেশি ফেলিয়ার। তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেলিয়ার হিসেবে ধরা হচ্ছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে থার্ড 3 নম্বর, থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যানকে সব থেকে বেশি ধরা হচ্ছে, থার্ড 5 ইয়ার প্ল্যান। কেন ধরা হচ্ছে? তার কিছু কারণ আছে। 1962 সালে 1962 ইন্ডিয়া ভার্সেস চায়না, আর 1965 সালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যুদ্ধ। 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। অ্যাকচুয়ালি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, আর 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল, যেটা
ওটা শুধু অ্যাগ্রেশন, ওটাকে চাইনিজ অ্যাগ্রেশন বলে। চায়না হঠাৎ সাডেনলি অ্যাটাক করেছিল, ঠিক আছে। আর 1965 সালে যেটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, ওইটা যুদ্ধ হয়েছিল রাজস্থানে লঙ্গেওয়ালা পোস্টে, যেই জায়গাটার উপরেই একটা সিনেমা তৈরি হয়েছে বর্ডার। মেজর কুলদীপ সিং এর রোল প্লে করেছিল কে? দ্যাট ইজ সানি দেওয়াল, ঠিক আছে। রাজস্থানে যুদ্ধ হয়েছিল আর পাকিস্তান যুদ্ধে হেরে গেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 25, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? কি হবে অ্যান্সার? শেষের টুতে 71, 1900। 66 to 71। দেখো এই 1900 বোঝো এখানে 1962-তে আমরা একটু আগে দেখলাম কি 1962-তে আর 1965-তে দুটো যুদ্ধের পর সরকারের কাছে আর প্রপার ফান্ড ছিল না যে যুদ্ধের জন্য আলাদা করে টাকা অ্যালোকেট করবে। সরকারের কাছে সেই পরিমাণে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা ছিল না সেই পরিমাণে টাকা কিন্তু অ্যালোট করবে। এই জন্য সরকার কি করেছিল? সরকার যেটা চিন্তা ভাবনা করেছিল, এই মুহূর্তে প্ল্যানটাকে কিছু সময়ের জন্য পোস্টপন করে দেওয়া বা স্টপ রাখা। এই জন্য সরকার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যেটা ফার্স্ট প্রায়োরিটি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল, কোন জিনিসকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল? যে প্ল্যানটাকে আপাতত কিছু সময় বন্ধ রাখা। এই জন্য 1966 থেকে 1969 সাল অব্দি একটা হলিডে ডিক্লেয়ার করেছিল। দ্যাট ইজ সেটাকে বলা হয় কি? প্ল্যান হলিডে। এই সময় কোনো 5 ইয়ার প্ল্যান হবে না। এই সময় কি হতো? 66 থেকে 69 ছোট ছোট প্রকল্পে কাজ হতো। কিন্তু 1966 সালে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলো, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এলো, 1969 সাল থেকে আবার 1974 সাল পর্যন্ত আবার তৈরি করা হলো 4th 5 ইয়ার প্ল্যান, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্যাট ইজ 4th 5 ইয়ার প্ল্যান। মনে থাকে জানো? 1969 থেকে 74। এই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী ছিল। 1969 সালেই ইন্দিরা গান্ধী কি করেছিল? 1969 সালে 14টা ব্যাংকে, মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসছে, 14টা ব্যাংক ন্যাশনালাইজড করেছিল। মানে কি? জাতীয়করণ করেছিল, সরকারের অধীনে নিয়েছিল। কত সালে করেছিল? 1969 সালে। দেখো এই 1969 সালে 14টা ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজড করা হয়েছিল। যতগুলো ইনফরমেশন হয় আমরা সবকটাকে কভার করার চেষ্টা করছি। রিলেটেড যেই পয়েন্টগুলো বলছি সেগুলোকেও নোট করে রাখার চেষ্টা করব। ওকে, 14টা ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়েছিল 1969 সালে। কে করেছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কবে ক্ষমতায় এসেছিল? 1966 সাল। 1966 থেকে 77 সাল অব্দি ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিল। তারপর আবার 80 সাল থেকে 84 সাল অব্দি, মৃত্যুর আগেও পর্যন্ত তিনি ক্ষমতায় ছিল। ওকে, নেক্সট। স্যার এটা আরেকবার বলবেন? এই 1969 সালে 14টা ব্যাংকে জাতীয় 14টা ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, ন্যাশনালাইজড। আমরা এখানে লিখেছি দেখো, ন্যাশনালাইজড মানে হচ্ছে জাতীয়করণ। 14টা ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল যাতে ভারতের সমস্ত কাজ ব্যাংকিং এর মাধ্যমে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে মাথায় রাখার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি বৃদ্ধির হার সর্বাধিক হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি বৃদ্ধির হার সর্বাধিক হয়? কি হবে অ্যান্সার? এটা থার্ড 5 ইয়ার প্ল্যান। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি বৃদ্ধির হার সর্বাধিক হয়? দেখো থার্ড 5 ইয়ার প্ল্যানে তো ফেল হয়ে গেছিল, দুটো যুদ্ধ হয়েছিল, তো অটোমেটিক সেই জায়গাটা একটা ক্রাইসিস তৈরি হয়েছিল যে কৃষি বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল যদি বলে কোন প্ল্যানে, তাহলে অ্যান্সার হবে 4th 5 ইয়ার প্ল্যান। 4th 5 ইয়ার। তাহলে সবুজ বলছিলাম, আপনি যে বললেন একটু আগে সবুজ বিপ্লব হয়েছে থার্ড 5 ইয়ার প্ল্যানে, তাহলে সবুজ বিপ্লব কথাটার মধ্যেই তো লুকিয়ে আছে যে এটা কৃষিতে একটা মানে সাড়া জাগানো উৎপাদন হয়েছিল। দেখো 1966 সালে প্রকল্পটা গ্রহণ যদি করা হয়, এরকম ব্যাপার তো নয় আজকে বীজ লাগালাম রাতারাতি উৎপাদন শুরু হয়ে গেল। সেটা তো ইট উইল টেক টাইম, তাই না? তো একটা জিনিস উৎপাদন হতে তো টাইম লাগবে। আমার ভারতের বিভিন্ন জায়গায় লাগু হচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গলে লাগু হচ্ছে, সেই প্রোডাকশনটা তো রাতারাতি প্রোডাকশন প্রচুর আকারে বেড়ে যাবে না। তার তো প্রোডাকশন হতে, তা ভারতের একটা প্রপার জায়গায় স্টোরেজ অ্যামাউন্টে পৌঁছাতে, সঞ্চয় যে এত মন ধান, এত কুইন্টাল ধান, এইটা পৌঁছাতে অন্তত 1-2 বছর তো সময় লাগবে। কৃষক 2 বছর চাষ করে 3 বছর চাষ করে তো তার ঘরে
4 বস্তা আলু বা 2 বস্তা ধান গম নিজের কাছে রাখবে, রাতারাতি তো হবে না। তাই জন্য থার্ড 5 ইয়ার প্ল্যানের যেটা করা হয়েছিল 1966, এবার ভেবে দেখো 1966 থেকে কোনো প্ল্যান ছিল? 1966 তো কি ছিল? 66 থেকে 69 তো প্ল্যান হলিডে ছিল। 1966 থেকে 69 একটু আগে লিখলাম প্ল্যান হলিডে, ছুটি ছিল, তো প্রপার ওখানে কাজ হয়নি। কিন্তু সুফলটা কখন দেখা গেছিল? সুফলটা যখনই পরবর্তী পরিকল্পনা হলো, দ্যাট ইজ 4th 5 ইয়ার প্ল্যানে সুফলটা দেখা গেছিল। দেখো ক্লিয়ার? ওকে ওকে, আসলে আমি একটু লাস্টে জয়েন করেছি তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, 4th 5 ইয়ার প্ল্যান। দেখো 4th 5 ইয়ার ফোর্থ প্ল্যানে 5 ইয়ার প্ল্যান হবে। বলো। 4th 5 ইয়ার প্ল্যান, ওই যে 27 এর অ্যানসারটা 4th 5 ইয়ার প্ল্যান। এটা হচ্ছে তাড়াহুড়ো করো না, আমরা যাব 1969 থেকে 1974। এবার যদি বলা হয়, এইটা একমাত্রই বললাম আমরা যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 14টি ব্যাংকে জাতীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ হয়, কি হবে অ্যান্সার? একটু আগেই বলেছি, দেখো ফোর্থ 5 ইয়ার প্ল্যান। দ্যাট ইজ এই যে লেখা আছে জাতীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ হয়, তাই 14টা ব্যাংকে। তাহলে আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম? কোশ্চেন নাম্বার 27 এ 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করেন, দ্যাট ইজ কারেক্ট। অ্যান্সার হচ্ছে কি 4th 5 ইয়ার প্ল্যান। যদি সাল বলে কত সাল বলবো? 1969। পিএম কে ছিল বলো? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইসরো স্থাপন করা হয়? দেখো ইসরোর ফার্স্টে ফুল ফর্ম বলে দিই, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই কিছুদিন আগে চন্দ্রযান 3, লুনার এরাই ছাড়লো কিন্তু, ঠিক আছে। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। এই যে কোন পঞ্চবার্ষিকীর সময় ইসরো প্রতিস্থাপন করা হয়, দ্যাট ইজ ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে। কোন পঞ্চবার্ষিকীর সময় যদি বলা হয় ইসরো প্রতিস্থাপন করা হয়, অ্যান্সার কি হবে? 4th 5 ইয়ার প্ল্যান। এবার তোমরা বলবে ইসরো কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1969। ভেরি গুড। ইসরো কত সালে, এর তারিখ বলতে পারবে? 15ই আগস্ট। ভেরি গুড, দ্যাট ইজ 15th আগস্ট 1969। 15ই আগস্ট, দিনটা মনে রাখতে পারবে, আশা করি ভুলবে না। আর সালটা তো জেনেই গেছো, দ্যাট ইজ 1969 15ই আগস্ট। 1969 15ই আগস্ট ইসরো কি করা হয়েছিল? 1969 15ই আগস্ট ইসরো এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। এটা কোন মাস যদি বলি আমরা, এটা হচ্ছে 15টা আগস্ট মাস। নেক্সট কোশ্চেন নাম্বার 29, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গাডগিল নীতি ভিত্তিক? মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গাডগিল নীতির ওপর তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় গ্যাডগিল। আমি ইংলিশটা লিখে দিচ্ছি, সুবিধা হবে। GADGIL, গ্যাডগিল প্রিন্সিপাল, গ্যাডগিল নীতি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল নীতি ভিত্তিক? কি হবে অ্যান্সার? দ্যাট ইজ 4th 5 ইয়ার প্ল্যান। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গাডগিল নীতি ভিত্তিক। এবার যদি বলা হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গাডগিল নীতি ভিত্তিক কেন? এই সময় চেয়েছিল যে কৃষিক্ষেত্রে যাতে ব্যাপক উন্নতি হয়, এবং এই কৃষিক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হচ্ছে, এই প্রথম 2 বছরে উৎপাদন খুব একটা ভালো হয়নি। প্রথম 2 বছর বলতে দেখো 4th 5 এর প্ল্যান বলতে কত বছর? 1969 থেকে 74। প্রথম 2 বছর বলতে 1969 আর 1970, এই দুটো বছর প্রোডাকশন খুব একটা ভালো হয়নি। যাতে উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করা হয়েছিল, এবং তার যে প্রপার প্ল্যানিং তৈরি করেছিল সেটাই কিন্তু গাডগিল নীতি বা গাডগিল প্ল্যান নামে কিন্তু পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? এটা পারা উচিত, আগেও বলে দিয়েছি। 1974 to 79। হ্যাঁ, দ্যাট ইজ হওয়া উচিত কবে? দ্যাট ইজ হওয়া উচিত 1974 থেকে 1979, কিন্তু এখানে 1978 এ ভেঙে গেছিল। 1978 অবধি ছিল। কেন? এই সময় ক্ষমতায় কে চলে আসে? জনতা দল। এই সময় কে জিতে যায় কংগ্রেসের পরিবর্তে? জনতা দল ক্ষমতায় চলে আসে।
জনতা দল ক্ষমতায় এসে কি করে, প্ল্যানটা হওয়ার কথা ছিল 1974 থেকে 1979, ও প্ল্যানটাকে বন্ধ করে দিল। কবে বন্ধ করলো? 1978। তাহলে প্ল্যানটা তো 1974 থেকে 79 হলো না, কি হলো? 1974 থেকে 78 অব্দি হলো। তাই জন্য 1974 থেকে 78। কেন? জনতা দল ক্ষমতায় এসে প্ল্যানটাকে বন্ধ করে দিয়েছিল। মানে কেন হয়েছিল এই কথাটা? তার কারণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা। পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। স্যার আমরা কি 1974 থেকে 78 লিখবো? অ্যান্সার 74 থেকে 78। দেখো আমি 79 লিখে কেটে দিয়েছি এখানে। দেখো কেন কাটলাম, যে 79 অব্দি হওয়ার কথা ছিল, জনতা দল 78-এ সেটাকে কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাহলে সালটা কত হলো? 1974 থেকে 78। এটাই কিন্তু অ্যান্সার। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছি স্যার এটা বন্ধ গরিবি করা, হটাও এই যে স্লোগান। এটা বললেন বলো। 30-এর কোশ্চেন, হ্যালো, হুম, বলছি 30-এর বলো। কোশ্চেনটা বলছি জনতা দল সেটা ব্রেক করে দিল, মানে কারণটা মেনলি পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য না অন্য কিছু কারণ পলিটিক্যাল ছিল? ইনস্টিটিউট মানে দেখো, জনতা দল হচ্ছে অন্য পার্টি, কংগ্রেস আলাদা হ্যাঁ, পার্টি। কংগ্রেসের হ্যাঁ নীতিকে অবশ্যই। জনতা দল মানতো না। তো কংগ্রেস এসে নিজের ওই জনতা দল এসে কংগ্রেসের প্ল্যানটাকে স্টপ করে দিয়ে নিজের প্ল্যানকে চালাতে শুরু করলো। তো সেখানে কি হলো, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো। তার মানে কি হলো, সরকারি যা প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকাংশে ব্যাঘাত ঘটলো। তার মধ্যে একটা প্রকল্প ছিল তো প্ল্যানিং কমিশন, 5 বছরের যে পরিকল্পনা 74 থেকে 79, সেটাও স্টপ হয়ে গেল। 78-এ এসে 78-ই বন্ধ করে দিল। মানে আমাদের দেশে কি একটা জিনিস হয়, যে পলিটিক্যাল পার্টির সদস্যদের নীতিও পাল্টেছে, কিন্তু উন্নত দেশে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে দেখা যায় না। নেক্সট, 31 নম্বর, গরিবি হাটাও স্লোগান তোলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? কি হবে অ্যান্সার? 4th 5-year প্ল্যান। গরিবি হাটাও স্লোগান যদি বলা হয় গরিবি হাটাও স্লোগান, তাহলে অ্যান্সার হবে 5th 5-year প্ল্যান, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যদি বলা হয় তো 5-year প্ল্যান ইন্দিরা কবে? গান্ধীর সময় তো দেওয়া হয়েছিল। দেখো এখানে একটা জিনিস বলি, গরিবি হাটাও স্লোগান প্রথম তোলা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, ঠিক আছে। তোলা হয় কবে? 4th-এ তোলা হয়। আর সেটাকে এফেক্টেড কবে করা হয়? সেটা স্লোগান ছিল হচ্ছে 4th-এ, বাট এফেক্ট কবে হয়? এফেক্ট হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, দ্যাট ইজ 5th 5-year প্ল্যানে স্লোগান তোলা হয় কবে? 4th-এ। আর কোন সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রেসপেক্টে কাজে লাগে? দ্যাট ইজ 5th 5-year প্ল্যান। অ্যান্সার কিন্তু তোমরা 5th কে কনসিডার করবে, ঠিক আছে। গরিবি হটাও স্লোগান কোন সময়? দ্যাট ইজ 5th 5-year প্ল্যানে গরিবি হটাও স্লোগান। এই পঞ্চম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 78। এই 74 থেকে 78 এইটা কি নামে পরিচিত? এই প্ল্যানটা তৈরি করেছিল ইকোনমিস্ট, অর্থনীতিবিদ ডি ধর। কে তৈরি করেছিল? ডি ধর। তাহলে এই প্ল্যানটা কি মডেল নামে পরিচিত? ধর মডেল নামে পরিচিত, ঠিক আছে। এই প্ল্যানটা কি মডেল নামে পরিচিত? ধর মডেল নামে পরিচিত, বা ডি ধর মডেল বললো কোনো রকম ভুল হবে না। ক্লিয়ার? কোনো রকম ভুল হবে না। নেক্সট, কোশ্চেন নম্বর 32, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুধুমাত্র 4 বছর চলেছিল? কি হবে অ্যান্সার এটা? ফিফথ 5-year প্ল্যান। দ্যাট ইজ 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যান। তার মানে বুঝতেই পারছো যে 1974 থেকে 78 অব্দি চলেছিল, 79-তে হয়নি। নেক্সট, যদি বলে যে 1978 সালের কোন সরকার দ্বারা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খারিজ করা হয়? কি হবে অ্যান্সার? ভারতীয় জনতা পার্টি। 1978 সালে কোন সরকার ছাড়া, জনতা পার্টি নয়, নামটা ছিল তখন কিন্তু জনতা দল, ঠিক আছে। বলছে দেখো আবার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, 1978 সালে কোন সরকার দ্বারা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খারিজ করা হয়? কোন সরকার দ্বারা যদি বলে তাহলে আমরা কি বলবো? মোরারজি দেসাই। কি বলবো? মোরারজি দেসাই গভর্নমেন্ট। মোরারজি দেসাই গভর্নমেন্ট। এই সময় পার্টিটার নাম ছিল জনতা দল, পার্টিটার নাম ছিল জনতা দল।
যেমন আমাদের বলে না যে বিভিন্ন লোকের নামে সরকার হয়, আমাদের মমতা ব্যানার্জি সরকার বা মোদী সরকার, একাধিক পার্টির নাম আসে, ব্যক্তির নামে হয়ে যায় পার্টি, তখন হচ্ছে মোরারজি দেশাই গভর্নমেন্ট, দ্যাট ইজ জনতা দল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 34, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেখো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল দ্যাট ইজ পভার্টি ইরাডিকেশন। পভার্টি ইরাডিকেশন মানে দারিদ্র দূরীকরণ। যেমন ওই বললো না গরিবি হাটাও, তা গরিবি হাটাও মানে কি? পভার্টি ইরাডিকেশন, দারিদ্র দূরীকরণ, এটা উদ্দেশ্য ছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু উদ্দেশ্য এটাই ছিল। ঠিক আছে, তাই 1978 থেকে 1979 গরিবদের জন্য কাজ করা অনেক চেষ্টা করা হয়েছিল, যাতে গরিবদের কি কি কাজ করার চেষ্টা, গরিবদের যাতে মাথা পিছু আয়। তাহলে গরিবদের কি দরকার ছিল? মাথা পিছু আয়, দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম যাতে বাড়ে, এটা তো লক্ষ্য করা হয়েছিল। তার কারণে মানুষের মাথা পিছু আয় বাড়লেই মানুষের জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। নেক্সট, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কত ইয়ার? বলো। 1980 থেকে 85। কেন? 1978 থেকে 1980 এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা ছিল রোলিং প্ল্যান বা প্ল্যানের গ্যাপ ছিল, রোলিং প্ল্যান। কেন? তার মাথায় রেখো, এই সময় একটা ঘটনা বলছি, বোঝার চেষ্টা করো। রোলিং প্ল্যান হচ্ছে কি 1978 থেকে 80 রোলিং প্ল্যান। কেন? জনতা দল যখন ষষ্ঠ 5 ইয়ার প্ল্যানে বা ষষ্ঠ পরিকল্পনা কালে 1978 থেকে 83 সাল অব্দি হওয়ার কথা ছিল, কত? 78 থেকে 83 সাল অব্দি যখন সরকার তৈরি করেছিল, 2 বছর পরে সরকার ভেঙে গেছিল। মানে জনতা দল 78 সালে সরকার তৈরি করলো, কিন্তু 2 বছর পরে সরকার ভেঙে গেল, সরকার চালাতে পারেনি। তখন কি আবার কংগ্রেস পার্টি ক্ষমতায় এলো। কংগ্রেসের কে ক্ষমতায় এলো? ইন্দিরা গান্ধী সেকেন্ড বারের জন্য ক্ষমতায় এলো। ঠিক আছে, সেকেন্ড ফেজের জন্য ক্ষমতায় এলো। ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে দিল। কবে? সাল থেকে 80 সাল থেকে 85 সাল অব্দি ইন্দিরা গান্ধী চালু করলো, যেটা কি নামে পরিচিত? রোলিং প্ল্যান। দেখো, এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা ডাউট কারুর? না হ্যাঁ না স্যার। ঠিক আছে, ওকে। ব্যাস, কোনো জায়গায় ডাউট থাকলে বলো, আমি আবার ডেফিনেটলি বলে দেবো। নেক্সট, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? যদি বলা হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, দেখো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন উদ্দেশ্য যদি বলি আগেরটার মতোই ছিল, দ্যাট ইজ দারিদ্রতা কমানো, দ্যাট ইজ রিডাকশন ইন পভার্টি, রিডাকশন ইন পভার্টি, দারিদ্রতাকে কমানো, রিডাকশন ইন পভার্টি, দারিদ্রতাকে কমানো। আর কি কি? এমপ্লয়মেন্ট জেনারেশন। এমপ্লয়মেন্ট জেনারেশন মানে হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, দ্যাট ইজ কর্মসংস্থানকে বৃদ্ধি। তাহলে রিডাকশন ইন পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা হ্রাস কি করছে? দারিদ্রতাকে কি করছে? কমানো হচ্ছে, দ্যাট ইজ কমানো হচ্ছে। আর এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কি? কর্মসংস্থান। ঠিক আছে, কর্মসংস্থানে কি করা হচ্ছে? বৃদ্ধি করা হচ্ছে। কর্মসংস্থান বাংলা একটা পত্রিকাও আছে, নামী পত্রিকা। নেক্সট, নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড স্থাপন করা হয়? এই দেখো, এইটা তোমরা অ্যান্সার দাও, তারপর আমি বলছি নাবার্ড কি। কে স্যার বলতে পারবে? গ্রামীণ একটা, স্যার গ্রামীণ একটা ব্যাংক, গ্রামীণ একটা ব্যাংক, কারেক্ট, এক্স্যাক্টলি। কৃষিতে উন্নত করা। কৃষিকে উন্নতির জন্য, দ্যাট ইজ নাবার্ড। এই নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড
রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবার তোমরা বলবে নাবার্ড কবে এস্টাবলিশড হয়েছিল? বহুবার পরীক্ষায় দেয়। 1982 স্যার। 1982, ভেরি গুড। ডেট কবে নাবার্ড এস্টাবলিশড হয়েছিল? স্যার 12ই জুলাই 1982। বলো ডেট বলো। স্যার 12ই জুলাই। বাহ, ভেরি গুড। 12ই জুলাই 1982 নাবার্ড এস্টাবলিশড হয়েছিল। আচ্ছা, এর হেডকোয়ার্টার বলতে পারবে কোথায় আছে? 12ই জুলাই তো হয়ে গেল, হেডকোয়ার্টার? স্যার মুম্বাই। মুম্বাই। নাবার্ডের হেডকোয়ার্টার কি হলো? মুম্বাই। তাহলে এই তিনটে নাবার্ড কি করে দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নতি আর কৃষি ক্ষেত্রে লোন দেয় এরা, ঠিক আছে? গ্রামাঞ্চলে কৃষি ক্ষেত্রে পোলট্রি চাষ, যারা পোলট্রি মুরগি প্রতিপালন করে, মাছ চাষ করে, ছোট ছোট অল্প সামান্য লোন নিয়ে যেসব কৃষকরা চাষবাস করে তাদেরকে খুব স্বল্প হারে লোন দেয়। এটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। নেক্সট, কোন সমিতির সুপারিশে নাবার্ড স্থাপন করা হয়? এটা বলো, ট্রাই করো। কি হবে? কোন কমিটি সুপারিশে নাবার্ড এস্টাবলিশড হয়? যদি বলা হয় কি, এটা যেই কমিটি সুপারিশ করেছিল তার নাম হচ্ছে বি শিভারামন। বি শিভারামন কমিটি, MMTTE, হ্যাঁ, পি শিভারামন কমিটি এর সুপারিশে এস্টাবলিশ। দেখো নাবার্ড কবে এস্টাবলিশড হয়? নাবার্ড সালটা কত? 1982। আর এই 1981 সালে 1981 আগের বছরই বি সুভারামন কমিটি এটা 1981 সালে রেকমেন্ড করেছিল, ঠিক আছে? দেখো সুপারিশ যে কথাটা বলছে, সুপারিশ কথার ইংলিশ কি? রেকমেন্ডেশন। সুপারিশের ইংলিশ কি? দ্যাট ইজ রেকমেন্ডেশন, দ্যাট ইজ অনুমোদন। সুপারিশের ইংলিশ বলতে আমরা কি বলবো? দ্যাট ইজ রেকমেন্ডেশন। রেকমেন্ডেশন। নেক্সট, কোশ্চেন নাম্বার 39। এটা কোশ্চেন নাম্বার 39 হবে। কোশ্চেন নাম্বার 39 কি হবে? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত? কি হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ? স্যার 85 to 90। ভেরি গুড, এই তো বুঝতে পেরে গেছো, 85 থেকে 1990। দেখো তোমাদের আরেকটা সুবিধার জন্য আমি একটা কথা বলে দিই। তোমাদের একটু আগে একটা স্লাইড দেখিয়েছিলাম, যে ওইখানে তোমরা দেখেছিলে যে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এই যে চার্টটা দেওয়া আছে তোমরা তো ডেফিনেটলি এটা পেয়ে যাবে। এই চার্টটা থেকে তোমরা এখানে সালগুলো কিন্তু দেখে নিতে পারবে, তোমাদের কোনো আইডিয়া হবে না। আর যেগুলো গ্যাপ ছিল, দেখো এই যে 1974 থেকে 79 জায়গায় কথা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি 74 থেকে 79 হবে না, এটা হবে 78, মাঝখানে অফ হয়ে গেছিল। ঠিক সিমিলার। তারপর দেখো 66 পর থেকে 69 থেকে শুরু, 66 পর দেখো 69 শুরু। তোমরা এইখানে সাল থেকেও সাল, প্ল্যান, টার্গেট, গ্রোথ রেট সমস্ত কিছু এখান থেকেও তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার। আচ্ছা স্যার, একটু বলছি যে নীতি আয়োগ যে লাস্ট যে একদম 12th প্ল্যানটা, নীতি আয়োগটা, এটা তো এখনো রোল করছে নীতি আয়োগ? দেখো নীতি আয়োগ তো 12 প্ল্যান নয়, 12 প্ল্যান যখন করেছিল 2012 থেকে 17 তখন কিন্তু প্ল্যানিং কমিশন ছিল। 12 থেকে 14 অব্দি করার পর 14 সালে নতুন সরকার, দ্যাট ইজ বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো, তখন নীতি আয়োগের ক্ষমতাটাকে কমিয়ে প্ল্যানিং কমিশনের ক্ষমতাটাকে কমিয়ে নীতি আয়োগকে নতুন করে ক্ষমতা দিল। আর নীতি আয়োগ এস্টাবলিশড হলো কবে? নীতি আয়োগ এস্টাবলিশড হলো 1 জানুয়ারি 2015। প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ কি? প্ল্যানিং কমিশন প্ল্যান তৈরি করতো, এক্সিকিউট করতো। নীতি আয়োগ কি? সরকারকে থিঙ্ক ট্যাঙ্ক বা সরকারকে পরামর্শদাতা বা অ্যাডভাইজার হিসেবে কাজ করে। নেক্সট, আচ্ছা আচ্ছা, আমি এটাই জানতে চাইছি নীতি আয়োগের ভূমিকাটা কি। হ্যাঁ, আমি সব বলে দেবো, তোমাদের একটা নোটস দেবো, সেখানেও পেয়ে যাবে নীতি আয়োগের কাজ। আমরা আজকে নীতি আয়োগ বলছি, একটা আলাদা ক্লাসে আমি নীতি আয়োগ নিয়ে আসবো। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, দেখো ফার্স্ট হচ্ছে কি উদ্দেশ্য কি ছিল?
বেকারত্ব কমানো, বেকারত্ব কমানো, ঠিক আছে? বেকারত্ব মানে কি? এমপ্লয়মেন্ট জেনারেট করা, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কর্মসংস্থান বাড়ানো মানেই বেকারত্ব কমানো, কর্মসংস্থান বাড়ানো মানেই কিন্তু বেকারত্ব কমানো। আর কিসে ডেভেলপমেন্ট? এডুকেশন বা শিক্ষাতে ডেভেলপমেন্ট। আর কিসে ডেভেলপমেন্ট করেছিল? দ্যাট ইজ পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের উন্নতি, পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের উন্নতি। বেকারত্ব কমানো মানে রিডাকশন ইন আনএমপ্লয়মেন্ট, এডুকেশন মানে শিক্ষা, আর হচ্ছে পাবলিক হেলথ মানে জনগণের স্বাস্থ্য। এই তিনটে জিনিসের প্রতি ফোকাস করেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 41। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? কি হবে অ্যান্সার এটা? ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? চলো ইজি করে দিচ্ছি। সপ্তম রাজীব গান্ধী হবে কি? রাজীব গান্ধী। কেন? সপ্তম রাজীব পঞ্চবার্ষিকী গান্ধী। পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি টাইম পিরিয়ড বলি কবে? 1985 থেকে 1990, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এই সময়ে ভারতের পিএম কে ছিল? ইন্দিরা গান্ধীর পর পিএম কে হয়েছিল? তাহলে অ্যান্সার রাজীব হবে কি? গান্ধী। রাজীব গান্ধী। রাজীব গান্ধী ইয়াংগেস্ট পিএম বলা হয়, সব থেকে ইয়াং পিএম, ঠিক আছে? নেক্সট নেক্সট পয়েন্টে যদি আমরা আসি, কোশ্চেন নাম্বার 42। জওহর রোজগার যোজনা চালু করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? কি হবে অ্যান্সার? সেভেন্থই হবে। জওহর রোজগার যোজনা দ্যাট ইজ 7th 5-year প্ল্যান, 7th 5-year প্ল্যান। জওহর রোজগার যোজনা 7th 5-year প্ল্যানে চালু করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট স্যার এটা একটু বলুন, বলছি জওহর রোজগার যোজনা, এটা একটু বলুন, মানে কেমন ধরনের এটা প্রজেক্টটা? এটা জওহর, ভালো করে শুনে নাও, জওহর রোজগার যোজনা দ্যাট ইজ গান্ধীজি এই জওহরলাল নেহরুর নামে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছিল। তার মধ্যে একটা প্রকল্প ছিল হচ্ছে যে মানুষের হাতে কর্মসংস্থান তৈরি করা। এই জওহর রোজগার যোজনাকে শর্টে কি বলা হয়? জওহর রোজগার যোজনা, দ্যাট ইজ JRY বলা হয়। এটা কবে চালু হয়? 1989 সালে চালু হয়। 1989 সালে কবে চালু হয়? এপ্রিলের 1 তারিখ চালু হয়, 1 এপ্রিল চালু হয় জওহর রোজগার যোজনা। এখানে কি করা হয়েছিল? গ্রামাঞ্চলে যেসব, রাজীব গান্ধী করেছিল কিন্তু প্রাইম মিনিস্টার থাকাকালীন, কি করেছিল? গ্রামাঞ্চলে যেসব কৃষকদের, জমিহীন যাদের কৃষক যেসব রয়েছে তাদেরকে, জমি মানে কি? মহাজনের জমিতে চাষ করছে, নিজের জমি নেই, মালিকের জমিতে চাষ করছে, তারা যাতে সারা বছর একটা নির্দিষ্ট পরিমাণ কাজ পায়, তারা সারা বছর তাদের প্রপার নির্দিষ্ট পরিমাণ কাজ পায়, সেই দিকে লক্ষ্য রেখেছিল, ঠিক আছে? এই লক্ষ্য রাখার পিছনে মানে কি, তারা সারা বছর একটা কাজের সুনিশ্চয়তা দিয়েছিল যে হ্যাঁ তোমরা সারা বছর কাজ পাবে। এই জন্য রাজীব গান্ধী একটা প্ল্যানও চালু করেছিল, সেই প্ল্যানটার নাম কি? NREP, একটা প্ল্যান চালু করেছিল NREP। এই NREP বলতে কি বোঝায়? ন্যাশনাল রুরাল বলো, তারপরটা এমপ্লয়মেন্ট কারেক্ট, এমপ্লয়মেন্ট প্রজেক্ট। এমপ্লয়মেন্ট P ফর প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটা কি করেছিল? যারা ল্যান্ডলেস ফার্মার, ভূমিহীন কৃষক, ভূমিহীন কৃষক, এক্স্যাক্টলি ল্যান্ডলেস ফার্মার, তাদেরকে একটা নির্দিষ্ট কাজের সুনিশ্চয়তা দিয়েছিল। এটা মাথায় রাখো। ওকে, ক্লিয়ার? 42। নেক্সট কোশ্চেন নাম্বার 43। দ্বিতীয় প্ল্যান হলিডে কবে চালু করা হয়? দেখো সালটাকে বলে দিই, 1990 থেকে 92, ঠিক আছে? দ্বিতীয় প্ল্যান হলিডে চালু করা হয় কেন? এই 1990 থেকে 92 যে দ্বিতীয় প্ল্যান হলিডে চালু করা হচ্ছে, তার উদ্দেশ্য কি ছিল? 1990 থেকে 92 এই টাইম পিরিয়ডে ভারতের ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল একটা, ঠিক আছে? একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল, ওই জন্য প্ল্যান হলিডে ডিক্লেয়ার করেছিল। কেন ডিক্লেয়ার করেছিল? একটা ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল একটা। এই ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক মন্দা তৈরি হওয়ার কারণের জন্য
ভারতে এইটাকে প্ল্যান হলিডে ঘোষণা করেছিল। এই সময় একটা নতুন পলিসি নিয়ে আসা হলো, এলপিজি মডেল। এলপিজি মডেল বলতে কি? এল ফর লিবারালাইজেশন, দ্যাট ইজ উদারীকরণ। এল ফর কি বললাম? লিবারালাইজেশন, দ্যাট ইজ উদারীকরণ। এল ফর কি? লিবারালাইজেশন, দ্যাট ইজ উদারীকরণ। পি ফর কি? প্রাইভেটাইজেশন, দ্যাট ইজ বেসরকারীকরণ। প্রাইভেটাইজেশন, দ্যাট ইজ বেসরকারীকরণ। জি ফর কি? গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন, দ্যাট ইজ বিশ্বায়ন। তাহলে এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। মানে কি? লিবারালাইজেশন মানে উদারীকরণ, প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। এই প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পটা তৈরি করার পিছনে যার ভূমিকা সব থেকে বেশি ছিল তার নাম হচ্ছে মনমোহন সিং। পরবর্তীকালে আমরা জানি প্রাইম মিনিস্টার হয়েছিল 2004 থেকে 14 সাল অব্দি, দ্যাট ইজ মনমোহন সিং। দেখো ক্লিয়ার এটা প্রত্যেকের? এত অব্দি কোনো স্যার, ডাউট? বলো। না এনআরই স্যার, ফুল ফর্মটা কি আছে স্যার? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। আচ্ছা। হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 44, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত ছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত ছিল? তাহলে দেখো 1990 থেকে 92, ভালো করে লক্ষ্য করো ওপরটা। 1990 থেকে 92 তো সেকেন্ড প্ল্যান হলিডে, দ্বিতীয় প্ল্যান হলিডে ছিল, যে দ্বিতীয় প্ল্যান হলিডে। তার মানে কি শুরু হবে কবে? 1992 থেকে। এবার বলো 1992 থেকে কত বছর হবে? 97 স্যার, হয়ে গেল? 96। না, 97। ও আচ্ছা। 92 থেকে 93 এক বছর, 93 থেকে 94 দু বছর, 94 থেকে 95 তিন বছর, 95 থেকে 96 দ্যাট ইজ 4 বছর, 96 থেকে 97 5 বছর, দ্যাট ইজ মার্চ থেকে এপ্রিল থেকে পরের বছর মার্চ অব্দি ধরা হয়। ঠিক আছে? তাহলে 1992 থেকে 97 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্যাট ইজ 8 5-year প্ল্যান। নেক্সট, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, এটা বলো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? বলো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য যেটা মেন ছিল সেটা হচ্ছে কি? এমপ্লয়মেন্ট অপরচুনিটি, মানে কর্মসংস্থান নতুন সৃষ্টি। কেন কর্মসংস্থানের প্রতি জোর দিচ্ছে? দেখো যত দিন যাচ্ছে, যত প্ল্যান বাড়ছে, যত 91 থেকে এই 51 সাল থেকে 97 দিকে আসছে, জনসংখ্যা বাড়ছে। তো জনসংখ্যা বাড়লে তার প্রধান চাহিদা কি থাকে? কর্মসংস্থান, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তার মানে এরকম নয় যে সরকারি চাকরি, বিভিন্ন প্রাইভেট সেক্টর হোক, ছোট ছোট কারখানা হোক, তার একটা ডেভেলপমেন্ট দরকার। তাহলে পর্যাপ্ত কর্মসংস্থান, দ্যাট ইজ এনাফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, বা পর্যাপ্ত, দ্যাট ইজ কর্মসংস্থান সৃষ্টি। কোশ্চেন নাম্বার 46, প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? কি হবে অ্যান্সার? প্রধানমন্ত্রী রোজগার যোজনা 8 5-year প্ল্যান, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এবার এইখানে একটা বলে দিই, জওহর রোজগার যোজনার মতো প্রধানমন্ত্রী রোজগার যোজনা যদি আমরা বলি, এখানেও কি? এখানেও রোজগার নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। এই যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা, এইটা প্রধানমন্ত্রী কি করেছিল? প্রধানমন্ত্রী রোজগার যোজনা বলেছিল যে আমাদের যে হেল্প গুলো লাগবে, কৃষকের যে হেল্প লাগছে, এই কৃষক যে হেল্প লাগছে, দ্যাট ইজ প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এই কৃষক যে হেল্প লাগবে সেগুলো কিন্তু কার পক্ষ থেকে করা হবে? আমাদের সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর উদ্যোগের পক্ষ থেকে এই প্রকল্পগুলো নেওয়া হবে, যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা। এই রোজগার যোজনার ক্ষেত্রে কি, যে গ্রামাঞ্চলে বলো, শহরাঞ্চলে বলো, ছোট ছোট প্রকল্পের মাধ্যমে, ছোট ছোট স্কিমের মাধ্যমে, যে প্রাইম মিনিস্টার ছোট ছোট স্কিমের মাধ্যমে এইগুলোকে মানুষকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। দ্যাট ইজ এই প্রকল্পটার অপর নাম লিখে রাখো, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট স্কিম। এটাকে বলা হয় প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এটাকে কি বলা হয়? এটাকে শর্টে বলা হয়
MEGP, that is প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। আমি লিখে দিই, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এটা কবে চালু করা হয়েছিল? 2008। 2008 কবে? এই মাসেই, সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। ঠিক আছে, সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 47, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত ছিল? বলো, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ষ কত ছিল? কি হবে? তাকে আইডিয়া করেই বলা যাবে। আগেরটা দেখো, 98 থেকে 1997। 97 থেকে 2002, এক্স্যাক্ট। দ্যাট ইজ 97 থেকে, পরের সাল ধরি না আমরা, 97 থেকে 2002। কেন? মার্চে শেষ হচ্ছে, এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাহলে কি হয়ে গেল? 9th FYP, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 9th FYP হয়ে গেল। এবার বলছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেখো, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন উদ্দেশ্য ছিল কি? মেন উদ্দেশ্য ছিল হচ্ছে লাইফস্টাইল ডেভেলপমেন্ট। লাইফস্টাইল ডেভেলপমেন্ট মানে পিৎজা খাওয়া নয় কিন্তু, রোজগার বাড়ানো। লাইফস্টাইল ডেভেলপমেন্ট, জীবনযাত্রার উন্নয়নের মান বৃদ্ধি। তাই তো, জীবনযাত্রার উন্নয়নের মান বৃদ্ধি, তোমরা লিখে রাখতে পারো, জীবনযাত্রার উন্নয়নের মান বৃদ্ধি। তারপর হচ্ছে কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, এটা দেশের ক্ষেত্রেও এবং রাজ্যের ক্ষেত্রেও। কি বললাম? ইকোনমিক ডেভেলপমেন্ট। কি বললাম? ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়ন। আমরা বলে দিলাম কি? ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন কিন্তু। ওকে, তো ইকোনমিক ডেভেলপমেন্টের প্রতি ফোকাস করা হয়েছিল। আর হচ্ছে ধনী আর দরিদ্রের মধ্যে যে বৈষম্য, দ্যাট ইজ ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি? বৈষম্য। মানে কি? ধনী আর দরিদ্রের মধ্যে যে আয়ের তফাৎ, সেটাকে কি করা? সেটাকে রিডিউস করা। তাহলে রিডাকশন ইন ইনইকুয়ালিটি, দ্যাট ইজ রিডিউস করা। তাহলে রিডিউস মানে কি? কমানো। ইনইকুয়ালিটি কি? রিডিউস করা। বৈষম্য, বৈষম্য বলতে কি? কিসের বৈষম্য? আয়ের বৈষম্য। আয়ের বৈষম্য মানে ইনকামের ডিফারেন্স। এই আয়ের বৈষম্য কাদের মধ্যে কমানো? বড়লোক আর গরিবের মধ্যে, ধনী আর দরিদ্রের মধ্যে। নেক্সট, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বয়স কত ছিল? বলো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বয়স কত ছিল? 2 থেকে 6। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আবার একটা ভুল হচ্ছে বারবার, 6 নয় কিন্তু 7, এই ভুলটা বারবার হচ্ছে। দ্যাট ইজ 2002 থেকে 7, ওকে ওকে। দ্যাট ইজ 10th 5-year প্ল্যান। আমরা ফার্স্টে যদি চারটাও দেখবো তখনও বুঝতে পারবে। আর লাস্ট কোশ্চেন আমাদের আজকে 50 নম্বর কোশ্চেন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেখো, আমরা যদি লিখি যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, আমরা এটা একটু ব্যাখ্যায় লিখবো, ঠিক আছে? উদ্দেশ্য ছিল হচ্ছে গরিব ও বেকারত্বের, গরিব ও বেকারত্বের সমাপ্তি করা। মানে কমিয়ে আনা, একদম তো বন্ধ করতে হবে না, কমিয়ে আনা। এবং পরবর্তী 10 বছরে, পরবর্তী 10 বছরে প্রতিটি ব্যক্তির আয়, প্রতিটি ব্যক্তির আয়, দ্যাট ইজ ইনকাম, আয় দ্বিগুণ করা। এটা হচ্ছে মেন কাজ ছিল, ঠিক আছে? মানুষের পার ক্যাপিটা ইনকামকে বাড়ানো বা প্রতিটি ব্যক্তির আয়কে ডাবল করা। পার ক্যাপিটা ইনকাম বাড়ানো বা মানুষের পার ক্যাপিটা ইনকামকে ডবল করা। তা গরিব ও বেকারত্বের সমাপ্তি করা এবং পরবর্তী 10 বছরে, টাইমটা মাথায় রাখবে, 10 বছরে কি করেছে? প্রতিটা ব্যক্তির আয় দ্বিগুণ করা।
তাহলে দশম প্ল্যানটা কবে? দশম প্ল্যান হচ্ছে 2002 সালে দশম প্ল্যান। তো 10 বছর মানে কি 2012 সাল। এই সময় ডবল করা। ক্লিয়ার প্রত্যেকের এটা? হ্যাঁ কারোর এত অব্দি কোনো ডাউট? দেখো, আমরা আজকে প্ল্যানিং কমিশনের উপর বেস করে 50টা কোশ্চেন কিন্তু করলাম। প্ল্যানিং কমিশনের উপর বেস করে আজকে টোটাল আমরা কটা কোশ্চেন করেছি? দ্যাট ইজ 50টা কোশ্চেন কিন্তু আমরা করেছি। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে এবং তোমাদের হোমওয়ার্কের জন্য এমসিকিউ ফরম্যাটে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেবো। সেগুলো হোমওয়ার্ক থাকবে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, সেগুলো নেক্সট দিনের ক্লাসে আমরা প্রথমে আলোচনা করে নতুন কোনো টপিকে ঢুকবো। ঠিক আছে? দেখো, কারোর কোথাও কোনো ডাউট আছে? বলছি স্যার, না ডাউট নেই, আপাতত ক্লিয়ার। এই নীতি আয়োগ সম্পর্কে একটা ক্লাস দেবেন প্লিজ। হ্যাঁ, নীতি আয়োগ সম্বন্ধে ক্লাস করাবো। নীতি আয়োগ দেখো, যেদিনকে আমরা রিজার্ভ ব্যাংক পড়বো ওদিনকে রিজার্ভ ব্যাংকের সঙ্গে নীতি আয়োগটাকেও আলোচনা করে নেবো, তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে? যেদিনকে রিজার্ভ ব্যাংক পড়বো সেদিনকে রিজার্ভ ব্যাংকের সঙ্গে নীতি আয়োগটাকে আমরা আলোচনা করবো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সকলকে। গুড হ্যাঁ নাইট। স্যার, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট সকলকে।